দুই দুই বউ থাকা সত্ত্বেও অসুস্থ মা ছটপট করছিলেন, কিন্তু ভাগ্যের খেলা এখনও বাকি ছিল। বন্ধুরা, এই গল্পটি উত্তরাখণ্ডের হরিদ্বারের, যেখানে গঙ্গার তীরে অবস্থিত একটি শান্ত পাড়ায় একটি পরিবার বাস করত। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হতো, কিন্তু সেই বাড়ির চার দেয়ালের ভেতর প্রতিদিন এক না বলা মানসিক চাপ বেড়ে উঠছিল। এই বাড়ির কর্ত্রী ছিলেন শান্তা দেবী। বয়স পড়ে এসেছিল, শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং গত কয়েক মাস ধরে কাশি তাকে অতিষ্ঠ করে তুলেছিল। তার দুই ছেলে ছিল, বড় ছেলে অমিত, যে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত, এবং ছোট ছেলে সমীর, যার শহরে একটি ছোট দোকান ছিল। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। বড় বউয়ের নাম ছিল কবিতা আর ছোট বউ ছিল রিনা। এই বাড়িতেই একসময় হাসির শব্দ প্রতিধ্বনিত হতো, কিন্তু এখন পরিবেশ বদলে গিয়েছিল। সেদিন দুপুর প্রায় 12টার দিকে বাড়ির দরজা খুলল। ভেতরে এলো আরতি, শান্তা দেবীর মেয়ে। বিয়ের পর সে দেরাদুনে থাকত এবং অনেক মাস পর বাবার বাড়িতে এসেছিল। হাতে ব্যাগ ছিল এবং চেহারায় মায়ের সাথে দেখা করার আনন্দ। কিন্তু ভেতরে পৌঁছতেই সে কাশির তীব্র শব্দ শুনতে পেল। খক খক খক। আরতির বুক ধক করে উঠল। সে ব্যাগটা সেখানেই রেখে দৌড়ে ঘরে গেল। শান্তাদেবী খাটে বসেছিলেন, একটানা কাশছিলেন। তার কাছে জলের গ্লাসটিও খালি পড়েছিল। মা, কি হয়েছে? ওষুধ খেয়েছ কিনা? আরতি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল। শান্তাদেবী কষ্টে এক ঢক জল খেয়ে বললেন, ওষুধ কিভাবে খাবো মেয়ে, এখনো তো খাবারই তৈরি হয়নি। আরতি চমকে উঠল। এখনো খাবার তৈরি হয়নি? দুপুরের সময় হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না এমনটা কিভাবে হতে পারে। সে সঙ্গে সঙ্গে বড় বৌদি কবিতার ঘরের বাইরে গিয়ে ডাক দিল। বৌদি, তুমি এখনো ঘুমাচ্ছ? মাকে ওষুধ খেতে হবে, খাবার কেন তৈরি হয়নি? ভেতর থেকে ধীর কণ্ঠস্বর ভেসে এলো, ঠাকুরজি, আমার মাথায় খুব ব্যথা, আমার দ্বারা আজ হবে না। ছোটজনও তো বাড়িতে আছে। আরতি কিছু না বলে ছোট বৌদি রিনার ঘরে গেল। রিনা বৌদি, মায়ের ওষুধের সময় হয়ে গেছে, কিছু বানিয়ে দাও। রিনা পাশ ফিরতে ফিরতে বলল, ঠাকুরজি, আমার পেটে ব্যথা, আজ আমার দ্বারাও হবে না। দুজনের উত্তর শুনে আরতির মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল যে এটা প্রথমবার নয়। সে চুপচাপ রান্নাঘরে গেল, তাড়াতাড়ি ডাল ভাত বানালো, সবজি গরম করল এবং মায়ের কাছে নিয়ে এলো। নিজের হাতে তাকে খাওয়ালো এবং তারপর ওষুধ দিল। শান্তাদেবীর চোখে জল ছিল। আমি বলেছিলাম না মেয়ে, এসবের মধ্যে পড়িস না। এই দুজন আর শুধরাবে না। যখন এদের নিজেদের খিদে পাবে তখন বানিয়ে নেবে। আমার জন্য তো কেবল তখনই খাবার তৈরি হয় যখন এদের স্বামীরা বাড়িতে থাকে। আরতি কিছু বলল না। সে কেবল মায়ের কাছে বসে রইল। সে অনুভব করছিল যে তার বাবার বাড়ি আর আগের মতো নেই। পুরো দিন কেটে গেল। কবিতা ও রিনা নিজেদের ঘর থেকে বের হলো না। সন্ধ্যায় প্রায় 7টার দিকে অমিত ও সমীর বাড়ি ফিরল। তারা আরতিকে দেখে খুশি হয়ে গেল। আরে দিদি, আজ তো থেকে যাও, অমিত বলল। সমীরও বলল, হ্যাঁ দিদি, আজ এখানেই থেকে যাও। আরতি মায়ের দিকে তাকালো। শান্তাদেবী ধীর গলায় বললেন, কেন আটকাচ্ছ? দুপুর থেকে এসেছে, খাবারও ওই বানিয়েছে। তোমাদের বউদের তো ফুরসতই মেলেনি। অমিত ও সমীর দুজনেই চমকে উঠল। কি মানে? কবিতা বাইরে আসেনি? অমিত জিজ্ঞেস করল। আর রিনা? সমীরও প্রশ্ন করল। শান্তাদেবী সবকিছু পরিষ্কারভাবে বলে দিলেন। দুই ভাইয়ের চেহারা বদলে গেল। অমিত চড়া গলায় কবিতাকে ডাকল, সমীর ডাকল রিনাকে। দুই বউ ঘর থেকে বেরিয়ে এলো। প্রথমে তো অজুহাত দিল, তারপর একে অপরের ওপর দায়িত্ব চাপাতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই কথা কাটাকাটি বেড়ে গেল। কবিতা বলল, আমি আর কতদিন একা সব করব? আলাদা থাকলেই ভালো হবে। রিনাও পিছিয়ে রইল না। হ্যাঁ, রোজ রোজ তর্কের চেয়ে ভালো হলো ভাগ দিয়ে দিন। বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। আরতির মন বসে গেল। সে ভেবেছিল আজ মায়ের সাথে কিছুক্ষণ শান্তিতে কাটাবে, কিন্তু এখানে তো কথা বাড়ি ভাঙা পর্যন্ত পৌঁছে গেছে। শান্তাদেবীর চোখে জল এসে গেল। অমিত ও সমীর একে অপরের দিকে তাকাচ্ছিল, আর তখনই অমিত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি তোমরা আলাদা হতেই চাও তবে ঠিক আছে। অমিতের মুখ থেকে এটা শুনতেই বাড়িতে যেন সবকিছু থমকে গেল। শান্তাদেবী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বাবা, এসব কি বলছিস? আমাকে অন্তত শান্তিতে বাঁচতে দে। সমীরও চমকে গেল। দাদা, তুমি সত্যি আলাদা হওয়ার কথা মেনে নিচ্ছ? কিন্তু অমিতের চেহারা একেবারে শান্ত ছিল। সে ধীরে সুস্থে সমীরের দিকে তাকিয়ে হালকা ইশারা করল। সেই ইশারা কেবল সমীর আর শান্তাদেবী বুঝতে পারলেন। সমীর সাথে সাথে সামলে নিল। সেও গম্ভীর গলায় বলল, যদি বৌদি আর রিনা আলাদা থাকতে চায় তবে আমাদেরও কোনো আপত্তি নেই। কবিতা আর রিনার চেহারায় লুকিয়ে থাকা খুশি স্পষ্ট দেখা যাচ্ছিল। কবিতা বলল,
এটাই ঠিক হবে। রোজ রোজ তর্কের চেয়ে ভালো যে আমরা নিজেদের ঘর সামলাই। রিনাও সায় দিল। সবার শান্তি এর মধ্যেই আছে। আরতি এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারছিল না এত বছরের সম্পর্ক এত সহজে কিভাবে শেষ হতে পারে। অমিত গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তবে কালই উকিলের সাথে দেখা করছি। সব কিছু পরিষ্কারভাবে ভাগ করে নেব। কবিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রিনাকেও সন্তুষ্ট দেখাচ্ছিল। সেই রাতে বাড়িতে কেউ ঠিকমতো ঘুমাতে পারল না। শান্তাদেবী চুপচাপ শুয়ে রইলেন। আরতি তার কাছে বসে রইল। পরদিন সকালে অমিত আর সমীর বলল, মা চলো আমাদের সাথে। শান্তাদেবী কিছু জিজ্ঞেস করলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে দুই ছেলের মাথায় কিছু চলছে। আরতিও তাদের সাথে গেল। তিনজন শহরের এক উকিলের কাছে পৌঁছল। সেখানে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। কাগজ তৈরি হলো, শর্ত লেখা হলো। প্রায় 3 ঘন্টা পর যখন সবাই বাড়ি ফিরল, তখন কবিতার রিনাকে দরজাতেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দুজনের চেহারায় কৌতূহল স্পষ্ট ছিল। কি হলো? কবিতা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। সব ঠিক আছে, অমিত শান্ত স্বরে বলল। তাহলে ভাগ কিভাবে হলো? রিনা তাড়াহুড়ো করে প্রশ্ন করল। সবাই বসার ঘরে এসে বসল। অমিত মায়ের পাশে বসতে বসতে বলল, বাড়ির 3টে ভাগ হয়েছে। 3টে? কবিতা আর রিনা দুজনে একসাথে বলে উঠল। সমীর এরপর বলল, ওপরের তলার 2টো সমান ভাগ হবে, একটা আমাদের আর একটা তোমাদের। 2 বউ মন দিয়ে শুনছিল। অমিত আবার বলল, আর নিচের পুরো অংশ মায়ের নামে থাকবে। কবিতার মুখের রং উড়ে গেল। মায়ের নামে কেন? রিনাও ঘাবড়ে গেল। বাড়ির তো 2টোই ভাগ হওয়ার কথা ছিল। সমীর শান্ত গলায় বলল, কারণ এটা মায়ের ইচ্ছে ছিল। আর শুধু বাড়িই নয়, হাইওয়ের ধারে জমিও মায়ের নামেই থাকবে। এটা শুনতেই 2 বউ হতবাক হয়ে গেল। সেই জমি অনেক দামি ছিল। সবাই তার দাম জানত। কবিতা ধীরে ধীরে বলল, কিন্তু সেই জমি তো... অমিত কথা কেটে দিল। সেই জমি মায়ের, আর মা ঠিক করেছেন যে তার সেবা করবে সেই তার ভাগ পাবে। বসার ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। শান্তাদেবী চুপচাপ বসেছিলেন। তার মুখে হালকা হাসি ছিল। রিনা সাহস করে জিজ্ঞেস করল, মানে? সমীর বলল, মানে পরিষ্কার। মা কারোর সাথে থাকতে বাধ্য নন। যে বউ তার দেখাশোনা করবে, তাকে সময়মতো খাবার, ওষুধ আর সম্মান দেবে, মা খুশি হয়ে সব কিছু তারই নামে করে দেবেন। এতক্ষণ 2 বউয়ের মুখে যে খুশি ছিল তা এবার উধাও হয়ে গেছে। আরতি চুপচাপ সব দেখছিল। সে বুঝতে পারছিল যে খেলা এবার ঘুরে গেছে। কবিতা সঙ্গে সঙ্গে বলল, আমাদের থাকতে মা একা কিভাবে থাকবেন? আমি তো তাকে নিজের সাথেই রাখব। রিনাও পিছিয়ে রইল না। না, মা আমার সাথে থাকবেন, আমিও তার বউ। দুজন আবার মুখোমুখি চলে এলো। অমিত গম্ভীর স্বরে বলল, সিদ্ধান্ত মায়ের হবে। এখন সব কিছু তার হাতে। শান্তাদেবী প্রথমবারের মতো সরাসরি 2 বউয়ের দিকে তাকালেন এবং বললেন, যদি সত্যিই আমার সেবা করতে হয়, তবে আগে এটা বলো, তোমরা দুজন কি একসাথে থেকে দায়িত্ব পালন করতে পারবে? দুজনেই চুপ হয়ে গেল। বাড়ির পরিবেশ আবার বদলাতে শুরু করেছিল। এখন প্রশ্ন আলাদা হওয়ার নয়, দায়িত্ব পালনের ছিল। আর শান্তাদেবী ধীর কিন্তু স্পষ্ট ভাষায় বললেন, যদি তোমরা দুজন আমার একটা কথা মেনে নাও, তবে হয়তো সব ঠিক হতে পারে। শান্তাদেবীর গলা ধীর ছিল, কিন্তু কথাগুলো একেবারেই স্পষ্ট ছিল। বসার ঘরে বসে থাকা সবার নজর এখন তার দিকেই। কবিতা আর রিনা দুজনে একসাথে বলে উঠল, বলুন মা, আমরা মানব। অমিত আর সমীর চুপচাপ নিজেদের মাকে দেখছিল। আরতির বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এখন যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সেটাই এই বাড়ির ভবিষ্যৎ ঠিক করবে। শান্তাদেবী সোজাসুজি কথা বললেন, ঝগড়া খাবার বানানো থেকে শুরু হয়েছিল। যদি তোমরা দুজন সত্যিই আমার সেবা করতে চাও, তবে আলাদা হওয়ার বদলে একসাথে থাকো। কাজ ভাগ করে নাও। একবেলার দায়িত্ব বড় বউয়ের আর অন্য বেলার ছোট বউয়ের। কোনো তর্ক ছাড়া, কোনো অজুহাত ছাড়া। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কবিতা সমীরের দিকে তাকালো, তারপর অমিতের দিকে। রিনাও চিন্তায় পড়ে গেল। অমিত শান্তস্বরে বলল, মায়ের কথা ভুল নয়। সমীরও সায় দিল, আলাদা হয়েও তো খাবার বানাতেই হবে, তাহলে একসাথে থেকে কেন নয়? কবিতা ধীরে ধীরে বলল, যদি কাজ পরিষ্কারভাবে ভাগ হয়ে যায়, তবে আমার কোনো অসুবিধা নেই। রিনাও বলল, আমারও নেই, আমি একবেলার পুরো দায়িত্ব নেব। শান্তাদেবী প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি পরিষ্কার কথায় বললেন, সকালের খাবার আর নাস্তা কবিতা সামলাবে, দুপুর আর রাতের খাবার রিনা, আর ওষুধের সময় কখনো বাদ যাবে না। দুজনেই মাথা নাড়ল। সেদিন থেকে বাড়িতে এক নতুন নিয়ম শুরু হলো। পরের দিন সকালে কবিতা সময়মতো উঠল,
সে নাস্তা বানালো, চা দিল, আর শান্তাদেবীকে ওষুধও সময় মতো দিল। রিনা দূর থেকে দেখছিল। দুপুরে রিনা খাবার বানালো, থালা সাজিয়ে মায়ের কাছে আনলো, সময় মতো ওষুধ দিল। প্রথম দিন সব ঠিকঠাক কাটল। দ্বিতীয় দিন দুজনেই আরও ভালো করার চেষ্টা করল। খাবার আগের চেয়ে ভালো হলো, কথার সুরে মিষ্টতা এলো, কিন্তু ভেতরে ভেতরে দুজনের মনেই একটা কথা ছিল, মা কার ওপর বেশি খুশি হবেন। তৃতীয় দিন কবিতা শান্তাদেবীর ঘর পরিষ্কারও করে দিল। সন্ধ্যায় রিনা তাকে হাঁটতে নিয়ে গেল। এখন বাড়ির পরিবেশ বদলাচ্ছিল। অমিত আর সামির চুপচাপ এসব দেখছিল। এক রাতে সামির অমিতকে বলল, দাদা, মনে হচ্ছে পরিকল্পনা কাজে দিচ্ছে। অমিত হাসল। মাকে কষ্ট পেতে দেখে চুপ থাকতে পারছিলাম না। যদি লোভের বশেই এদের দায়িত্ববোধ আসে তবে খারাপ কি? ওদিকে আরতিও দুদিন থেকে গিয়েছিল। সে দেখছিল যে মায়ের চেহারায় এখন আর আগের মতো ক্লান্তি নেই। এক সন্ধ্যায় যখন কবিতা চা নিয়ে এলো, তখন শান্তাদেবী বললেন, বোমা, আজ চা খুব ভালো হয়েছে। কবিতার মুখে হালকা উজ্জ্বলতা দেখা গেল। রাতে রিনা খাবার নিয়ে এলে মা বললেন, ডাল খুব সুস্বাদু হয়েছে। রিনাও খুশি হয়ে গেল। ধীরে ধীরে দুজনের চেষ্টাই সেবায় পরিণত হতে লাগল। এখন তারা শুধু জমির জন্য নয়, মায়ের প্রশংসার জন্যও কাজ করছিল। বাড়িতে এখন তর্কের বদলে কথাবার্তা হতে শুরু করেছিল। এক সপ্তাহ পর পাড়ার এক ভদ্রমহিলা বাড়িতে এলেন। তিনি শান্তাদেবীকে জিজ্ঞেস করলেন, এখন শরীর কেমন? শান্তাদেবী হাসলেন। এখন তো দুই বউ এত খেয়াল রাখে যে আমার অভিযোগ করার সুযোগই মেলে না। কবিতা আর রিনা একে অপরের দিকে তাকালো। প্রথমবারের মতো দুজনের মধ্যে হালকা হাসির আদান প্রদান হলো। আর আরতি এসব দেখে সন্তুষ্ট ছিল। তার মনে হলো তার বাবার বাড়ি সত্যি বেঁচে গেল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। কারণ সেবা ততক্ষণই সহজ হয় যতক্ষণ মনে কোনো আশা থাকে। আর একদিন শান্তাদেবী হঠাৎ দুই বউকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, আজ আমি তোমাদের দুজনের সাথে একটা জরুরি কথা বলতে চাই। শান্তাদেবীর কথা শুনতেই কবিতা আর রিনা দেবী না করে তার ঘরে এসে চুপচাপ বসে পড়ল। অমিত, সমীর আর আরতিও সেখানেই কাছে এসে বসল। ঘরে মৃদু আলো ছিল, কিন্তু পরিবেশ কিছুটা ভারী মনে হচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে মা কি বলতে চলেছেন। দুই বউয়ের মনে ঘাবড়াহাট ছিল। তাদের ভয় ছিল যে মা সত্যিই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেননি তো। গত কয়েকদিন ধরে তারা আপ্রাণ চেষ্টা করছিল, তবুও তাদের মনে নিরাপত্তাহীনতা কাজ করছিল। শান্তাদেবী শান্তস্বরে বললেন, তোমরা দুজন গত কয়েকদিন ধরে আমার দেখাশোনা করছ। সময় মতো খাবার পাচ্ছি, ওষুধ কখনো বাদ পড়েনি, ঘর পরিষ্কারও ঠিকমতো হচ্ছে। আমার ভালো লাগছে যে বাড়িতে পরিবর্তন এসেছে। কবিতা আর রিনার চেহারায় হালকা আশার ঝলক দেখা দিল। তাদের মনে হলো হয়তো মা আজ কিছু ঠিক করতে চলেছেন। কিন্তু শান্তাদেবী এরপর বললেন, আমি তোমাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আর আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতেও চাই না। দুই বউ একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের মুখে প্রশ্ন ছিল, কিন্তু তারা কিছু বলল না। অমিত আর সমীর শান্ত হয়ে বসে সব শুনছিল। তারা জানত যে মা আজ মনের কথা বলবেন। শান্তাদেবী কিছুটা দৃঢ় গলায় বললেন, যেদিন আমার বিশ্বাস হবে যে তোমরা দুজন সত্যিই কোনো লোভ ছাড়া একসাথে থাকতে পারবে, সেদিনই আমি আমার সিদ্ধান্ত নেব। যদি আবার কখনো খাবার বানানো নিয়ে ঝগড়া হয় বা আমাকে অবহেলা করা হয়, তবে আমি সব কিছু আরতির নামে করে দেব। এই কথাটা মাথায় গেঁথে নাও। এটা শুনতেই দুই বউয়ের মুখের রং বদলে গেল। এখন তাদের মনে শুধু জমি নয়, দায়িত্ববোধ ছিল। রিনা ধীরে ধীরে বলল, মা, এখন আর এমন হবে না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। কবিতা মাথা নিচু করে বলল, আমাদের ক্ষমা করে দিন, এরপর থেকে আর অভিযোগের সুযোগ দেব না। শান্তাদেবী সোজাসুজি প্রশ্ন করলেন, তোমরা দুজন কি সত্যিই একসাথে থাকতে পারবে, জমি আর ভাগের কথা না ভেবে? কয়েক মুহূর্ত ঘরে নিস্তব্ধতা বিরাজ করল। তারপর কবিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা চেষ্টা করব, সত্যি। রিনাও সম্মতিতে মাথা নাড়ল। হ্যাঁ, করব। এখন একসাথে থেকেই ভর সামলাব। সেদিনের পর থেকে বাড়িতে আরেকটি পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল। এখন কাজ কেবল লোক দেখানোর জন্য হচ্ছিল না। দুজনে বসে পরিষ্কারভাবে দায়িত্ব ঠিক করে নিল। সকালের চা আর নাশতা কবিতা সামলাত, দুপুর আর রাতের খাবার রিনা। সপ্তাহে একদিন দুজনে মিলে পুরো বাড়ি পরিষ্কার করত। ওষুধের সময় যাতে মনে থাকে সেজন্য মোবাইলে অ্যালার্মও লাগিয়ে দেওয়া হলো।
অমিত সন্তোষের সাথে বলল, এখন আর কথায় কথায় বকার দরকার পড়বে না। সমীর হেসে উত্তর দিল, যখন মানুষ নিজে দায়িত্ব বুঝে নেয় তখন আর বোঝানোর দরকার থাকে না। আরতি পরদিন নিজের শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছিল। যাওয়ার আগে সে মায়ের কাছে বসে রইল। সে বলল, এখন আপনি আর একা নন, সব ঠিক হয়ে গেছে। শান্তাদেবী স্নেহের সাথে তার মাথায় হাত রাখলেন। এখন আমার শান্তি, আমার ছেলেরা বুদ্ধিমান বেরোলো, আর বউরাও বুঝল যে সংসার কিভাবে চলে। আরতি ভাইদের দিকে তাকালো। এখন সে পরিষ্কার বুঝতে পারছিল যে আলাদা হওয়ার কথা মেনে নেওয়াটা ছিল শুধু একটা উপায়, যাতে বাড়ি ভাঙার হাত থেকে বেঁচে যায়। কয়েক সপ্তাহের মধ্যে পরিবেশ পুরোপুরি বদলে গেল। সকালে রান্নাঘরে দুই বউকে একসাথে কাজ করতে দেখা যেত। কখনো একজন সবজি কাটত তো অন্যজন রুটি বেলত। এখন কথার মধ্যে তর্ক নয়, তালমিল ছিল। সন্ধ্যায় চায়ের সময় শান্তাদেবীর ঘর থেকে হাসির শব্দ ভেসে আসতে লাগল। বাড়িতে আগের মতো আপনত্ব ফিরে আসছিল। একদিন পাড়ার এক ভদ্রমহিলা জিজ্ঞেস করে বসলেন, শুনেছিলাম ভাগাভাগি হতে চলেছে? অমিত হালকা হাসির সাথে বলল, এখন সব ঠিক আছে। সমীর মায়ের দিকে তাকিয়ে বলল, যেখানে বোঝাপড়া থাকে সেখানে ভাগ হওয়ার পরিস্থিতি আসে না। কবিতা আর রিমা এই কথা শুনল। দুজনে একে অপরের দিকে তাকালো। এবার দৃষ্টিতে প্রতিযোগিতা নয়, সহযোগিতা ছিল। সন্ধ্যায় উঠোনে সবাই একসাথে বসেছিল। মৃদু বাতাস বইছিল। শান্তাদেবী হেসে বললেন, আমার জমির চেয়ে বেশি খুশি এই ভেবে হচ্ছে যে আমার বাড়িটা বেঁচে গেল। আমার কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ। অমিত আর সমীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ কিছু সিদ্ধান্ত কাগজে নয়, হৃদয়ে লেখা হয়। আর একদিন শান্তাদেবী নিজের ছেলেদের একা ডেকে বললেন, এখন সময় এসেছে যে আমি আমার আসল সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিই। শান্তাদেবীর কথা শুনে অমিত আর সমীর কিছু না বলে তার কাছে বসে পড়ল। ঘরে গভীর নিস্তব্ধতা ছিল। বাইরে উঠোনে বাসন রাখার মৃদু আওয়াজ আসছিল, যেখানে কবিতা আর রিনা রান্নাঘরের কাজ গোটাচ্ছিল। পরিবেশ গম্ভীর ছিল, যেন খুব জরুরি কোনো কথা হতে চলেছে। শান্তাদেবী ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যেদিন তোমরা দুজন আমাকে উকিলের কাছে নিয়ে গিয়েছিলে, সেদিনই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে জমি বা বাড়ির চেয়ে আমার পরিবার বেশি জরুরি। আমি কাগজ তো বানিয়ে নিয়েছিলাম যাতে তোমাদের দুজনের পরিকল্পনা পূরণ হতে পারে, কিন্তু আমি কারো নামে কিছু করিনি। অমিত আর সমীর একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের আন্দাজ তো ছিল, কিন্তু মায়ের মুখে শুনে তারা স্বস্তি পেল। মা এরপর বললেন, আমি উকিলকে পরিষ্কার কথায় বলেছিলাম যে যতদিন আমি বেঁচে আছি সবকিছু আমার নামেই থাকবে, আর আমার অবর্তমানে তোমরা দুজন সমানভাবে ভাগ করে নেবে। না কেউ বেশি পাবে, না কেউ কম। আমার থাকতে কাউকে কিছু দেওয়ার দরকার নেই। সমীরের চোখ ভিজে এলো। সে আবেগপ্রবণ হয়ে বলল, মা, আপনি খুব ঠিক করেছেন। যদি আপনি সেদিন জমি দিয়ে দিতেন তবে হয়তো আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যেতাম। শান্তাদেবী হালকা হাসলেন। জমি দিয়ে যদি বাড়িই ভেঙে যায় তবে সে জমির কি লাভ? আমাকে লোভ দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে সংসার চালাতে হতো। আমি ভাবলাম যদি বাচ্চারা শিক্ষা পেয়ে যায় তবে সেটাই সবচেয়ে বড় সম্পদ হবে। অমিত আবেগপ্রবণ হয়ে বলল, মা, আপনার বুদ্ধিমত্তার জন্যই সব সামলে গেল। আমরা তো শুধু আপনার সঙ্গ দিচ্ছিলাম। মা মাথা নাড়লেন, না বাবা, আসল বুদ্ধিমত্তা তোমরাই দেখিয়েছ। যদি সেদিন তোমরা রাগের মাথায় সত্যিই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে তবে হয়তো আজ এই বাড়ি 4 টুকরো হয়ে যেত। কখনো কখনো একটু মাথা নত করাই সবচেয়ে বড় জয় হয়। তখনই দরজায় মৃদু শব্দ হলো। কবিতা আর রিনা চুপচাপ দাঁড়িয়েছিল। হয়তো তারা মায়ের শেষ কথাগুলো শুনে ফেলেছিল। তাদের চেহারায় এখন লোভ নয়, লজ্জা আর আপনত্ব ছিল। কবিতা ধীরে ধীরে ভেতরে এলো আর বলল, মা, আমরা সত্যিটা জেনে গেছি। আপনি যা করেছেন তা আমাদের ভালোর জন্যই ছিল। রিনাও ভেজা গলায় বলল, আমাদের জমি চাই না, আমাদের শুধু এই বাড়িটা আর আপনার আশীর্বাদ চাই। শান্তাদেবী দুজনকেই কাছে ডাকলেন এবং তাদের মাথায় হাত রাখলেন। যদি সত্যিই তোমাদের বাড়ি চাই তবে তাকে সামলে রেখো। সম্পর্ক ভাঙা খুব সহজ হয়, কিন্তু টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ। তোমরা দুজন গত কয়েকদিনে যে পরিবর্তন দেখিয়েছ সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। জমি তো কালও থাকবে, কিন্তু যদি বাড়ি ভেঙে যায় তবে আর কিছুই বাঁচবে না। কবিতার চোখে অনুশোচনা স্পষ্ট ছিল। আমাদের ভুল হয়েছিল মা, আমাদের বোঝার ক্ষমতা ছিল না যে ছোট একটা কথা এত বড় রূপ নিতে পারে।
রিনাও বলল, এখন আর এমন কখনো হবে না, আমরা মিলেমিশে সংসার সামলাবো। অমিত পরিবেশ হালকা করার জন্য হাসতে হাসতে বলল, তাহলে ভাগাভাগির কথা চিরকালের জন্য শেষ। সমীর হাসতে হাসতে বলল, এখন যদি ঝগড়া হয় তবে শুধু এই কথায় যে চা কে বানাবে আর কে চিনি কম দেবে। ঘরে মৃদু হাসি প্রতিধ্বনিত হল। অনেকদিন পর সবাই প্রাণ খুলে হাসল। সেদিন আরতিও আবার বাবার বাড়িতে এসেছিল। সেই দৃশ্য দেখে তার চোখ জলে ভরে এলো। তার মনে হলো যেন তার ছোটবেলার বাড়িটা আবার ফিরে এসেছে। সে মায়ের কাছে বসে বলল, এখন আমার বাবার বাড়ি আগের মতো মনে হচ্ছে, এখন আর এখানে আসতে ভয় লাগবে না। সন্ধ্যায় সবাই উঠোনে একসাথে বসল। বাতাস মৃদু ছিল এবং পরিবেশ প্রশান্তিতে ভরা। এবার চা বানিয়েছিল কবিতা আর নাস্তা রিনা। কিছু না বলেই একে অপরকে সাহায্য করছিল। এখন তাদের মধ্যে প্রতিযোগিতা নয়, সহযোগিতা ছিল। শান্তাদেবী আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন। তিনি ভাবলেন, কখনো কখনো বাচ্চাদের শেখানোর জন্য শক্তির নয়, বুদ্ধিমত্তা আর ধৈর্যের প্রয়োজন হয়। সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত পুরো পরিবারকে বাঁচাতে পারে। কয়েক মাস পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। এখন না ওষুধের সময় বাদ পড়ত, না খাবার নিয়ে কোনো তর্ক হতো। সকালে রান্নাঘরে হাসির শব্দ শোনা যেত এবং সন্ধ্যায় উঠোনে সবাই একসাথে বসত। জমি একই ছিল, বাড়ি একই ছিল, মানুষগুলোও একই ছিল। বদলেছিল তো শুধু দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারা। আর সত্যি এটাই ছিল, একটা ছোট্ট বোঝাপড়া একটা বড় ভাগাভাগিকে আটকে দিয়েছিল। এভাবেই হরিদ্বারের সেই বাড়িটা ভাঙার হাত থেকে বেঁচে যায়, কারণ সেখানে লোভের চেয়ে সম্পর্কের মূল্য বেশি বোঝা হয়েছিল এবং বোঝাপড়া পরিবারকে আবার এক করে দিয়েছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে পরিবার জমি আর টাকা দিয়ে নয়, বোঝাপড়া আর দায়িত্ববোধ দিয়ে চলে। ছোট কোনো কথা যদি সময় মতো সামলে নেওয়া যায় তবে বড় ভাঙন এড়ানো যেতে পারে। লোভ কিছুক্ষণের আনন্দ দিতে পারে, কিন্তু সম্পর্কের প্রতি সত্যিকারের সেবা আর সম্মানই বাড়িকে এক সুতোয় বেঁধে রাখে। যখন আমরা আমার আর তোর ছেড়ে আমাদের ভাবতে শুরু করি, তখনই বাড়ি সত্যিই বাড়ি হয়ে ওঠে। তবে এবার আপনারা বলুন, যদি আপনারা অমিত আর সমীরের জায়গায় থাকতেন তবে কি করতেন? আপনারাও কি একই বোঝাপড়া দিয়ে কাজ করতেন, নাকি রাগের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতেন? আর যদি আপনারা কবিতা বা রিনার জায়গায় থাকতেন তবে কি জমির লোভে বাড়ি ভাঙতে দিতেন, নাকি সময় থাকতে নিজেদের ভুল মেনে নিতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন।